পদ্মা সেতুতে টোল দিতে থামতে হবে না কোনো গাড়িকে, স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আদায়, চূড়ান্ত হয়নি টোলের হার। তিস্তা চুক্তি অধরা থাকলেও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে হাসিনা মোদি বৈঠক, মত বিশ্লেষকদের। অমীমাংসিত ইস্যু সমাধানে সুদূর প্রসারী পরিকল্পনার তাগিদ। তারা সহযোগিতা পাচ্ছি না, আত্মীয় স্বজন টাকা পয়সা দেন কনফার্ম না আমরা আসলে মালয়েশিয়া কি আমরা যেতে পারবো কিনা। করোনায় থমকে গেছে শ্রমবাজার, রেমিটেন্সে ধসের শঙ্কা, বাড়তে পারে মানব পাচারও। এখনো নতুন বাজারের সম্ভাবনা দেখছে মন্ত্রণালয়। নওগাঁয় ভরা মৌসুমে কেজি প্রতি চালের দাম বেড়েছে 5 টাকা, ক্রেতাদের নাভিশ্বাস। একে অন্যকে দুষছেন খুচরা ব্যবসায়ী ও মিলাররা। এবং ছুটির দিনে কক্সবাজার সৈকতে হুমড়ি খেয়ে পড়ছেন পর্যটকরা, নেই স্বাস্থ্যবিধির বালাই, হোটেল মোটেলে জমজমাট ব্যবসা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। স্বপ্নের পদ্মা সেতুতে সব স্প্যান বসে যাওয়ায় এখন অপেক্ষা যান চলাচল শুরুর। যাতায়াত নিরবচ্ছিন্ন রাখতে টোল দিতে থামতে হবে না কোনো গাড়িকে। অত্যাধুনিক ডিভাইসের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে হবে আদায়। হার নির্ধারণে চলতি সপ্তাহে একটি কমিটি গঠন করেছে সেতু মন্ত্রণালয়। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। আকাশ থেকে পদ্মা সেতুর টোল প্লাজার ছবি এটি। চালু হওয়ার পর সেতুর দুই প্রান্তে এরকম দুইটি টোল প্লাজা তৈরি করা হয়েছে। সেতুর দুই পাশে নির্মাণ করা হয়েছে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। 55 কিলোমিটারের 6 লেনের এই সড়কে কোথাও থামবে না গাড়ি। সেতুতেও গাড়ির গতি নিরবিচ্ছিন্ন রাখতে সেখানে টোল আদায় হবে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে। 2019 সালে এজন্য কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের করা চুক্তি অনুযায়ী এখানে প্রযুক্তি ব্যবহার করে আদায় করা হবে টোল। নির্মাণ ব্যয় 30,000 কোটি টাকা তুলে আনতে সেতুতে চলাচলকারী যানবাহনের জন্য একটি টোলের হার প্রস্তাব করেছে সেতু মন্ত্রণালয়। 15 বছর পর এই টোল আরও 10% বাড়ানো হবে। মোট 35 বছর আদায় করা হবে টোল। সাধারণত বিদেশি অর্থে সেতু নির্মাণ করা হলে টোল আদায়ে দাতাদের নানা শর্ত থাকে। তবে নিজেদের অর্থে নির্মিত এই সেতুতে টোল সহনীয় পর্যায়ে আদায় হবে, এমনটাই প্রত্যাশা এ রুটে যানবাহন চলাচলকারীদের। এক্ষেত্রে মাওয়া ফেরি ঘাটে যে হারে ফি দিয়ে যানবাহন চলাচল করে থাকে শেষ পর্যন্ত সেটাকেই গুরুত্ব দেওয়া হতে পারে। টোলের ব্যাপারে আমাদের সেতু বিভাগ বা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। সিস্টেমটা হলো যেখানে ফেরি চলাচল করে সেখানে ফেরি ভাড়া যেটা সেটা প্লাস কিছুটা বাড়িয়ে টোল হার নির্ধারণ করা হয়। জনগণের যেন কষ্ট না হয় সেই বিবেচনা করেই এটা চূড়ান্তভাবে সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায় থেকে এটা আমরা আশা করি আগামী 6 মাসের মধ্যে এই সিদ্ধান্ত পেয়ে যাব। টোল থেকে আদায় করা অর্থ সেতুর রক্ষণাবেক্ষণের কাজেও ব্যয় করা হবে। প্রতিদিন গড়ে 24,000 যানবাহন চলতে পারবে এই সেতুতে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। করোনা সংক্রমণে থমকে গেছে বিশ্ব শ্রমবাজার, যার মারাত্মক প্রভাব পড়েছে বাংলাদেশেও। চাকরি হারানো সহ নানা চ্যালেঞ্জের মুখে দেশে ফিরতে বাধ্য হয়েছেন প্রায় 4 লাখ কর্মী। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন শিগগিরই বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের সুখবর মিলবে না। এমন অনিশ্চয়তায় রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব ও মানব পাচার বেড়ে যাওয়ার শঙ্কা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে প্রবাসী কল্যাণ সচিব মনে করেন রেমিটেন্সে ধস নামবে না। প্রসূন আশিসের রিপোর্ট। যে টাকাগুলো ছিল আমরা তো প্রথম 2 মাসই শেষ করে ফেলেছি, 10 মাস চলতেছে, আমাদের কোনো ওরকম অর্থ নাই যে আমরা ফ্যামিলিকে যোগান দেব। ছুটি কাটাতে দেশে আসায় করোনার কারণে কর্মস্থল মালয়েশিয়ায় ফিরতে পারেনি সাভারের জসিমউদ্দিন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বলছে চলতি বছরের এপ্রিল থেকে এ পর্যন্ত ছুটি কাটাতে দেশে এসে কর্মস্থলে ফিরতে পারেননি প্রায় 1.5 লাখ প্রবাসী। অপরদিকে মহামারীর কারণে চাকরি হারিয়ে প্রায় 3.5 লাখ কর্মী দেশে ফিরেছেন। এছাড়া আরও 1 লাখের বেশি কর্মী ভিসা প্রক্রিয়া শেষে বিদেশে যাওয়ার অপেক্ষায়, যাদের দিন কাটছে নানা অনিশ্চয়তায়। আমি আসছিলাম করোনার আগেই, কষ্টটা একটু টের পাইনি, মানে কয়েক মাস, 3 মাসে আমার বাসা ভাড়া দিতে পারতেছি না। হাওলাত করে ঋণ করে খাইতেছি, কোনো অনুদান পাচ্ছি না।
কারো সহযোগিতা পাচ্ছি না। আত্মীয় স্বজন টাকা পয়সা দেন, আমি কর্ম নেই, আমাকে কে হাওলাত দিবে? কনফার্ম না আমরা আসলে মালয়েশিয়া কি আমরা যেতে পারবো কিনা। যদি যেতে না পারি তাহলে আমরা দেশে একটা কর্মসংস্থার ব্যবস্থা করে দিতে হবে আমাদেরকে। করোনায় থমকে যাওয়া সৌদি আরব, মালয়েশিয়া, জর্ডান, ওমান সহ বাংলাদেশের নির্ভরশীল শ্রমবাজারগুলোতে কোনো সুখবর নেই। এই অবস্থা চলতে থাকলে দেশে রেমিটেন্স প্রবাহে ক্রমেই নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা কেউই জানি না কতদিন পর্যন্ত আসলে এই ধরনের রিক্রুটমেন্টটা বন্ধ থাকবে। রেমিটেন্সের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়বে, এখন পর্যন্ত হয়তো আমরা সেটা আঁচ করতে পারছি না। যে কোনো বড় ক্রাইসিসের সময় তার আগের বছর থেকে ক্রাইসিসের বছরে রেমিটেন্সের ফ্লোটা বেশি থাকে, কিন্তু ক্রাইসিসটা যখন শেষ হয়ে যাবে তখন রেমিটেন্স ফ্লোটা কিন্তু আগের মতো আসবে না। অন্যদিকে বেকারত্বের চাপে প্রবাসে চাকরির লোভে মানব পাচারকারীদের পাল্লায় পড়ার আশঙ্কা তাদের। যারা ইতিমধ্যে এসেছে করোনা চলাকালীন সময়ে তাদের প্রায় 90% আবারও বিদেশে যেতে চায়। যদি তাদের এখানে যথাযথভাবে প্রস্তুত করা না হয় তাহলে লেবার ট্রাফিকিং এর সমূহ সম্ভাবনা থাকবে। তবে করোনা সংকটেও নতুন বাজারের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন প্রবাসী কল্যাণ সচিব। ক্রোয়েশিয়া, উজবেকিস্তানের মতো নতুন নতুন কিছু ক্ষেত্র করেছে। ওখানে লোক যাওয়ার সংখ্যা হয়তো লক্ষ লক্ষ বা হাজার হাজার হবে না। রেমিটেন্সের যেরকম রেকর্ড ছুঁয়েছে, কিন্তু এটা আবার পাতাল ছুবে এরকম আমি মনে করি না। দেশে ফেরা কর্মীদের দক্ষতা কাজে লাগানোর পাশাপাশি নতুন কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কথাও বলেন তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারী বিবেচনায় নিয়ে পোশাক শ্রমিকদের চাকরির নিরাপত্তার বিধান যুক্ত করে শ্রম আইন সংশোধনের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বৃহস্পতিবার তৈরি পোশাক খাতে করোনা ভাইরাস সংকট, সুশাসনের চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দাবি জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। করোনাকালে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মালিকের কাছে প্রাধান্য পায়নি বলেও দাবি করে সংস্থাটি। ডক্টর ইফতেখারুজ্জামান জানান, এই করোনা মহামারীকালে তৈরি পোশাক মালিক ও বিদেশি ক্রেতা সংগঠনগুলো শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব দেয়নি। এতে সরকারকেই প্রণোদনার ভার বইতে হয়েছে। বরং করোনাকালে আইনের অপব্যবহার করে কারখানা লে অফ করেছেন মালিকরা। এতে অনেক শ্রমিক চাকরি হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সঠিক তালিকা প্রণয়নের দাবিও জানিয়েছে টিআইবি। সরকার এবং মালিক পক্ষের কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষ। রাজধানীর পাইকারি বাজারে সপ্তাহ ব্যবধানে বেড়েছে নতুন আলু ও পেঁয়াজের দাম। সরবরাহ বেশি থাকায় কমেছে শীতের সবজির দর। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার হরিপদ সাহা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হরি, শীতের ভরা মৌসুম চলছে এখন, অর্থাৎ এই ভরা মৌসুমে কিন্তু বাজারে কিন্তু শীতের সবজির যে সমারোহ থাকে বরাবরই দেখা যায়, সেই রকম অবস্থায় বিরাজ করছে। এবং আজকে সকালে কারওয়ান বাজারে এসে আমরা যেটা জানতে পেরেছি যে প্রচুর পরিমাণে সবজি কিন্তু সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে। এখানে সবজির দাম যদি আমি কিছুটা জানাতে চাই আপনাদেরকে, পাতাকপি, ফুলকপি কিন্তু 5 টাকা থেকে শুরু করে 15 টাকা 20 টাকা পর্যন্ত মানভেদে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। বেগুনের কেজি যেটা এক সপ্তাহ আগেও কিন্তু 40 টাকা 50 টাকা কেজি ছিল, সেই বেগুন কিন্তু এখন 20 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে কারণ বাজারের খুচরা বাজারে, অর্থাৎ পাইকারি বাজারে হয়তো দেখা যাবে যে আরেকটু কম দামে কিন্তু পাওয়া যাবে। পেঁয়াজের কলি নামে যে খ্যাত, সেই এগুলো কিন্তু কেজি দরে বিক্রি হচ্ছে এখানে খুচরা বাজারে 25 থেকে 30 টাকা কেজি দরে। সিম বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে খুচরা বাজারে। অর্থাৎ প্রতিটি সবজির দামই কিন্তু বলা যায় যে অনেকটা কমেছে। কিছুটা আগের অবস্থানেই রয়েছে। কাঁচা মরিচের দাম 100 টাকা 120 টাকা কেজি দরে বিক্রি হতে আমরা দেখেছি। টমেটো, ভালো মানের টমেটো কিন্তু আমরা দেখেছি 60 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। গাজরের কেজি 20 টাকা করে চলছে কারণ বাজারে। তবে আরেকটা বিষয় হচ্ছে যে আলুর কিন্তু নতুন আলুরও মৌসুম, নতুন আলু বাজারে আসতে শুরু করেছে। কিন্তু আলুর দাম গত 2-3 দিনে যেটা জানতে পেরেছি, এখানে কিন্তু আলুর সরবরাহ কিছুটা কম। আপনি জানেন যে সারা দেশে শীতের প্রকোপ কিছুটা বেড়েছে। আলু যেহেতু ক্ষেত থেকে তোলা এবং সেগুলো পরবর্তীতে পরিষ্কার করে বাজারজাত করার প্রক্রিয়াটা কিছুটা একটু কষ্টসাধ্য, সেই কারণে কিন্তু শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে এখানে আলুর সরবরাহটা কিছুটা কমে এসেছে নতুন আলুর। এবং এই কারণেই কিন্তু নতুন আলু এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 টাকা কেজি দরে। কারণ বাজারের পাইকারি বাজারে 45 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যে আলু গত 3-4 দিন আগেই কিন্তু 40 টাকা কেজি দরে বিক্রি হয়েছে পাইকারি বাজারে, অর্থাৎ আমরা খুচরা বাজারে তখন দেখতে পেয়েছি যে 50 টাকা, কিন্তু আজকে কিন্তু খুচরা বাজারে 60 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে এবং পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা কেজি দরে। পুরাতন আলুর দাম
কিন্তু ওই একই রকম অবস্থায় রয়েছে, 40-42 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে। এবং এখানে শীতের সবজি হিসেবে লাউ যেটা রয়েছে, সেই লাউয়ের প্রতি পিস লাউ কিন্তু আমি দেখতে পেয়েছি যে মান ভেদে এবং আকার ভেদে কিন্তু দেখা যাচ্ছে যে 15 থেকে শুরু করে 25 টাকা পিসের প্রতিটি পিসে কিন্তু পাওয়া যাচ্ছে। নতুন কিন্তু পেঁয়াজও বাজারে আসা শুরু হয়েছে, যেটাকে বলা হয় যে মুড়ি কাটা পেঁয়াজ। সেই পেঁয়াজগুলো কিন্তু দেখা যাচ্ছে যে বিক্রি হচ্ছে মান ভেদে 30 থেকে শুরু করে 45-50 টাকা কেজি দরে পাইকারি বাজারে। বড় আকারের যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলো 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং ছোট পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে 30 টাকা 35 টাকা কেজি দরে। তো সবুজ, এই ছিল আমার কাছে সবজি বাজারের সবশেষ খবরাখবর। রাজধানীর সবজি বাজারের খবর জানাচ্ছিলেন রিপোর্টার হরিপদ সাহা। ধানের ভরা মৌসুমে সপ্তাহের ব্যবধানে নওগাঁর মোকামে কেজি প্রতি 5 টাকা পর্যন্ত বেড়েছে চালের দর। লাফিয়ে চালের দর বাড়লেও হাটগুলোতে আনুপাতিক হারে বাড়েনি ধানের দর। হঠাৎ চালের দর বাড়ায় আয় ব্যয়ের হিসাব মেলাতে পারছেন না নিম্ন আয়ের মানুষ। চালের দাম বৃদ্ধির জন্য খুচরা ব্যবসায়ী ও মিলাররা একে অপরকে দোষারোপ করছেন। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। পরিবারের 5 সদস্যের জন্য মাসে 50 কেজি চাল কিনতে হয় নওগাঁ সদর উপজেলার চকমুক্তাই এলাকার ফেঞ্চি বেগমকে। স্বল্প আয়ের সংসারের হিসাবের খাতা উলটপালট হয়ে যাচ্ছে চাল কিনতে এসে। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 5 টাকা বেশিতে চাল কিনতে এসে ফেঞ্চির মতো সেপালেও হিসাব মিলাতে পারছেন না। আয় বাড়ে না, কিন্তু চালের দাম মানে দিন গেলে বাড়তেই আছে। 2 বস্তায় 4000 টাকা বাজেট ছিল, সেই আসে দেখি 4500 টাকা বস্তা লাগছে। গেল সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দর বস্তা প্রতি 200 টাকা পর্যন্ত বেড়েছে পাইকারি মোকামে। তবে মোটা চালের চেয়ে চিকন চালের দাম কিছুটা বেশি বেড়েছে। মিলাররা চাল আটকে রেখে সরবরাহ করায় দর বেড়েছে বলে দাবি খুচরা ব্যবসায়ীদের। হঠাৎ করে ধানের বাজার বেশি হওয়ার জন্য চালের বাজারটা 50 থেকে 100 টাকা বস্তায় বাড়তির মুখে। এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রত্যেকটা চাল 3 থেকে 4 টাকা 5 টাকা পর্যন্ত কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে। মাঠ থেকে 80% ধান ঘরে উঠেছে কৃষকের। এসব ধান বিক্রির জন্য হাটে তুলছেন তারা। কৃষকদের অভিযোগ, চালের দাম বাড়লেও সে তুলনায় বাড়েনি ধানের দর। বর্তমান বাজারে কিন্তু চালের দাম কিন্তু কম না, কিন্তু অথচ ধানের দাম মানে কম। মানে বর্তমান ব্যবসায়ীরা এরা একচাটিয়া ব্যবসা করে। তবে চালের দর বৃদ্ধির জন্য ব্যবসায়ীরা দেখাচ্ছেন নানা অজুহাত। মিলারদের চাহিদা অনুযায়ী ধানের সরবরাহটা অনেকটা কমে গিয়েছে, এ কারণেই ধানের দাম বৃদ্ধি পাচ্ছে। আর এই ধানের দাম বৃদ্ধি পাওয়ার দরুন চাউলের দামও বৃদ্ধি পাচ্ছে। চলতি আমন মৌসুমে জেলায় 1,90,000 হেক্টর জমি থেকে 8.5 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটন স্পটগুলোতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। সেই খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজউদ্দিন রুবেল এবং সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, আর এই সৈকতে আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে বিপুল সংখ্যক পর্যটক ভিড় করছে। যেখানে সৈকতে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি সৈকতের সবকটি পয়েন্টে কিন্তু পর্যটকের উপচে পড়া ভিড়। আমরা এখন ঠিক দেখতে পাচ্ছি যে সমুদ্রের বালিয়াড়িতে যে যারা শিশুরা রয়েছেন, শিশুরা কিন্তু তারা বালিতে খেলা করছে এবং তারা সকাল থেকে এখানে এসে আমরা দেখতে পেয়েছি যে তারা নানা ধরনের আনন্দ আর হৈহুল্লোড়ে মেতে আছে। তারা বালিয়াড়িতে যে বালি আছে সে বালিতে তারা অনেকে ভাস্কর্য তৈরি করছে, আবার অনেকে বালিতে তারা আপন মনে খেলা করছে। তো এই শুধু এখানকার দৃশ্য নয়, এটি ছাড়াও আরও বেশ কিছু যে আপনাদেরকে একটু সাগর তীরের দিকে দেখাবো, যেখানে সাগর তীরে কিন্তু যে মানুষ যে সকালবেলা থেকে কিন্তু তারা সমুদ্র স্নানে মেতে, সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে তারা টিউবে বসে তারা সাগরে ভেসে বেড়াচ্ছেন এবং সাগরের নীল যে জলরাশি সেটির সাথে তারা মিতালি মধ্যে রয়েছেন। তারা শুধু আনন্দ আর মেতে আছেন। তারা কিন্তু এখনো পর্যন্ত সেই সকাল 8টা থেকে আমরা দেখতে পেয়েছি শীত উপেক্ষা করে সাগরের নীল জলরাশিতে নেমে পড়েছেন, কিন্তু এখনো পর্যন্ত এখন 11টা বেজে গিয়েছে, তারপরে কিন্তু তারা কোনো রকম পানি ছেড়ে উঠতে চাচ্ছে না। আমরা বেশ কিছু পর্যটকের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি বলছে, দীর্ঘ সময় ঘরে থেকে তারা যে শহুরে জীবন, সেই শহুরে জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য কক্সবাজার ছুটে এসেছেন এবং ছুটে এসে তারা এখানে আনন্দে মেতে রয়েছেন। তবে একটি বিষয় লক্ষণীয়, যেটি এখন করোনা পরিস্থিতি, সেই করোনা পরিস্থিতির মাঝেও কিন্তু যেভাবে স্বাস্থ্যবিধি মানার কথা সেটি মানছেন না। আবার মাস্ক পরার কথা ছিল, অনেকে পড়ছে, আবার বেশিরভাগ লোকে কিন্তু
মাস্ক পরছেন না, যার কারণে এখানে যে ট্যুরিস্ট পুলিশ রয়েছে, জেলা প্রশাসন রয়েছে, তারা নানা রকম সতর্কতা দেওয়ার সত্ত্বেও কিন্তু তারা সেটি মানছেন না। আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে জনগণকে সচেতন করার দায়িত্ব তারা সার্বক্ষণিক সমুদ্র সৈকতে যে 6টি পয়েন্ট রয়েছে যেখানে পর্যটকের চাপ বেশি, সেখানে তারা মাইকিং করে যাচ্ছেন এবং তারা পর্যটকদেরকে বোঝাতে যাচ্ছেন, তারপরেও কিন্তু তারা বুঝছেন না। তবে সবাইকে মাস্ক পরার জন্য তারা নির্দেশনা দিয়েছেন। অপরদিকে যেহেতু বিপুল সংখ্যক পর্যটক এসেছে, সেহেতু সৈকত এলাকার যে 450 শতাধিক হোটেল রয়েছে এবং নানা ধরনের যারা এখানে ব্যবসা করছেন, তারা সবাই কিন্তু এখানে রমরমা ব্যবসা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা এখন বিনোদনের যে পর্যটকের চাপ বেড়েছে সিলেটে, সেখানকার সর্বশেষ খবর জানার জন্য চলে যাচ্ছি ইকরাম কাছে। ধন্যবাদ রুবেল। সিলেট অঞ্চলের সবচাইতে আকর্ষণীয় যে পর্যটন কেন্দ্র, সেই ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় আমরা আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন পিছনে প্রচুর পর্যটক এসছে, বিশেষ করে করোনাকালীন যেই সময়টি, এই সময়টিতে এই পাথর এলাকায় পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসতে শুরু করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরো যে একেবারে স্বচ্ছ পানি। আমাদের এই সাদা পাথর এলাকার পাশেই যে পাহাড়টি দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি ভারতের মেঘালয় পাহাড়। এই মেঘালয় পাহাড়ের 7টি যে পাহাড় আছে, মেঘালয় এলাকার 7টি পাহাড়কে ধৌত করে যে পানিগুলো আসে, একেবারে মিনারেল ওয়াটার যাকে বলে, একেবারে স্বচ্ছ পানিতেই গা ভাসিয়ে নিচ্ছে এখানকার যারা পর্যটকরা আসে। তারা এই পানিতেই কিছু সময় কাটিয়ে যায়, গোসল করে কিংবা এখানে সাঁতার কাটে। অন্যান্য যেই পর্যটকরা বিভিন্ন জায়গায় আসে, বিশেষ করে আজকে বন্ধর দিন উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি এই পুরো এলাকায়। এখন একটু পানি কমে গিয়েছে। সাধারণত পর্যটনের এই জায়গাটিতে সবচেয়ে আসার উপযুক্ত সময় হচ্ছে জুন জুলাই থেকে নভেম্বর পর্যন্ত। এখন ধীরে ধীরে পানি কমে যাবে, এক সময় একেবারে আরও কমে যাবে। তারপরেও বিভিন্ন জায়গা থেকে এই যেহেতু সাদা পাথর এলাকাটা ইতিমধ্যেই মানুষের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম হয়ে গিয়েছে, তাই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে আসতে শুরু করেছে। আমরা দেখেছি মধ্যখানে কিছুদিন করোনার জন্য বন্ধ ছিল, কিন্তু করোনার বন্ধ থাকা অবস্থায় মানুষকে ধরে রাখা সম্ভব হয়নি। মানুষ এখানে এসেছে এবং বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে এসে এই জায়গাতে অবস্থান করেছে। এই মুহূর্তে যদি বলা যায়, আপনারা দেখতে পাচ্ছেন কারো মুখে কিন্তু মাস্ক নেই, কেউ কিন্তু তা ব্যবহার করছে না। কারণ হচ্ছে বেড়াতে এসছে, ছবি তুলছে, সেলফি তুলছে, আনন্দ সময়টুকু কাটিয়ে নিচ্ছে বন্ধর দিন। সন্তান বা পরিজনকে নিয়ে এখানে এসে সবার একটু ভালো সময়টাই কাটছে। মোটামুটি বলা যায় এই যে সাদা পাথর এলাকা, এখানে আসার একেবারে সুবিধাজনক একটি পথ রয়েছে। মাত্র 35 মিনিট লাগে সিলেট নগরীর থেকে এখানে আসতে। 35 কিলোমিটারের মতো পথ আসলে, নৌকায় আরও 20 মিনিট সময় আসলে এই সুন্দর জায়গাটিতে আসা যায়। এবং যারা দেশের বাইরে থেকে বা দেশের অভ্যন্তরের থেকে যারা আসছে, তারা অত্যন্ত যে সড়কটি সরকারের পক্ষ থেকে সিলেট থেকে ভোলাগঞ্জের যে 35 কিলোমিটার সড়ক, সেই সড়কটি একেবারে নতুন আঙ্গিকে করে দেওয়া হয়েছে 500 কোটি টাকারও বেশি ব্যয় করে। সেই কারণে এখানে আসতে পর্যটকদের ভিড় একটু বেশি থাকছে, আনন্দে এবং উৎফুল্লভাবে এই জায়গায় কাটিয়ে দিচ্ছে। মোটামুটি সবুজ এই ছিল সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর এলাকার সর্বশেষ পর্যটকদের যে আগমন, সেই আগমনের সর্বশেষ খবর। সাপ্তাহিক ছুটির দিনে ভ্রমণ পিপাসুদের খবর জানাচ্ছিলেন রিপোর্টার ইকরামুল কবির ও রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের পথে বর্তমানে দুর্নীতির চেয়েও বড় বাধা অদক্ষ সরকারি প্রশাসন, এমন চিত্র উঠে এসেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF প্রকাশিত বিশ্ব প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদন 2020-এ। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে প্রতিবেদন তৈরিতে বাংলাদেশ অংশের হয়ে কাজ করা গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD। বলা হচ্ছে, জরিপে মতামত দেওয়া 55 জন ব্যবসায়ীর মধ্যে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সন্তুষ্ট 75.1%। তবে 72% মনে করেন ব্যবসা ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সরকারের অদক্ষ প্রশাসন, এরপর রয়েছে দুর্নীতি। সংস্থাটি জানিয়েছে, দেশে উদ্যোক্তা হওয়ার উদ্যোগ বাড়ছে, কিন্তু উদ্যোগগুলো বড় হচ্ছে না। আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণে যতটা মনোযোগী, ছোট উদ্যোক্তাদের জন্য ততটা নয়। আগামী অর্থনীতি সম্প্রসারণের পদ্মা সেতু বড় ভূমিকা রাখবে বলেও জানিয়েছে সংস্থাটি। একটা সময় কিন্তু পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলে জরুরি মেইনটেন্যান্স ড্রেজিং এর জন্য চুক্তি স্বাক্ষর হয়েছে। রাবনাবাদ চ্যানেলে 6.3 মিটার গভীরতা বজায় রাখার লক্ষ্যে জরুরি মেইনটেন্যান্স ড্রেজিং প্রকল্প বাস্তবায়নের জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষ এবং বেলজিয়াম ভিত্তিক ড্রেজিং কোম্পানি জান ডে নুল এর মধ্যে বৃহস্পতিবার রাজধানীর হোটেলে এ চুক্তিপত্র স্বাক্ষর হয়।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর হুমায়ুন কল্লোল এবং বেলজিয়াম ভিত্তিক কোম্পানি জানডে নুলের প্রকল্প পরিচালক জান মোয়েন্স। আগামী ৩ বছরের মধ্যে রাজধানীর সব বৈদ্যুতিক তার মাটির নিচে নেওয়া হবে। আসছে বছর থেকে এ কাজ শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, তারের মতো বৈদ্যুতিক সাবস্টেশনগুলো পর্যায়ক্রমে মাটির নিচে নেওয়া হবে এবং তার উপরে হোটেল কিংবা বাণিজ্যিক ভবন নির্মাণ করা হবে। এরই ধারাবাহিকতায় হাতিরঝিলের সামনে ডিপিডিসির সাবস্টেশনের ওপর 5 তারকা হোটেল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এ সময় তিনি আরও জানান, 2021 সালের জুনের মধ্যে দেশের সব হাওড় বাওড় এমনকি চর এলাকায়ও বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। এতে শতভাগ এলাকা আসবে বিদ্যুতের আওতায়। টানা 2 সপ্তাহ প্রধান সূচক বৃদ্ধির পর গেল সপ্তাহের শেষ 2 কার্যদিবসে নিম্নমুখী ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহ ব্যবধানে 80 কোটি টাকা বেড়ে ডিএসসির দৈনিক গড় লেনদেন ছিল 915 কোটি টাকা। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন বেড়েছে 6330 কোটি টাকা। হরিপদ সাহার রিপোর্টে বিস্তারিত। করোনার সাধারণ ছুটি শেষে টানা বৃদ্ধির পর 2 মাসের বেশি সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক আটকে থাকে 4800 থেকে 900 পয়েন্টের ঘরে। তবে 30 নভেম্বর থেকে গেল সপ্তাহের সোমবার পর্যন্ত সূচক আবারও বাড়তে দেখা যায়। এ সময় ডিএসইএক্সে যোগ হয় 281 পয়েন্ট। তবে মঙ্গলবার ও বিজয় দিবসের ছুটির পরদিন বৃহস্পতিবার সূচকটি হারায় মোট 39 পয়েন্ট। সপ্তাহের সর্বোচ্চ লেনদেন হয় প্রথম কার্যদিবস রোববার, যার পরিমাণ ছিল 1003 কোটি টাকা, আর সর্বনিম্ন লেনদেন ছিল বৃহস্পতিবার 705 কোটি টাকা। সপ্তাহ ব্যবধানে ডিএসইর প্রধান সূচকে 13, বাছাই সূচকে 23 আর সরিয়া সূচকে যোগ হয়েছে 10 পয়েন্ট। গেল সপ্তাহে শেয়ারের দাম বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস, সোনালী আঁশ, ডমিনেজ স্টিল, এসএস স্টিল এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল আমান ফিড, স্কয়ার নিট কম্পোজিট, কিয়া কসমেটিক্স, ফার্স্ট ফাইন্যান্স এবং রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া 362টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 115টির, কমেছে 282টির, অপরিবর্তিত ছিল 65টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দেশের আসবাব খাতের শীর্ষ ব্র্যান্ড হাতিল কমপ্লেক্স পরিদর্শন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। শনিবার কমপ্লেক্সের পাশাপাশি হাতিলের 2টি কারখানা পরিদর্শন করেন তিনি। গাজীপুরের জিরানি বাজারের আবারও জানিয়ে দিচ্ছে এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। পদ্মা সেতুতে টোল দিতে থামতে হবে না কোনো গাড়িকে, স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে হবে আদায়, চূড়ান্ত হয়নি টোলের হার। কারো সহযোগিতা পাচ্ছি না, আত্মীয়স্বজন টাকা পয়সা দেন, কনফার্ম না আমরা আসলে মালয়েশিয়া কি আমরা যেতে পারবো কিনা। করোনায় থমকে গেছে শ্রমবাজার, রেমিটেন্সে ধসের শঙ্কা, বাড়তে পারে মানব পাচারও, এখনও নতুন বাজারের সম্ভাবনা দেখছে মন্ত্রণালয়। এবং ছুটির দিনে কক্সবাজার সৈকতে হুমড়ি খেয়ে পড়ছেন পর্যটকরা, নেই স্বাস্থ্যবিধির বালাই, হোটেল মোটেলে জমজমাট ব্যবসা। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ে।